ওপেন চ্যালেঞ্জ করছি তো, বিকাশবাবু আরটিআই করুন না। বিকাশবাবু তো নিজে মেয়র ছিলেন, অস্বীকার করতে পারেন? এরা মুখে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলবে আর আমাদের জ্ঞানের বাণী শুনতে হবে? সিপিএমের থেকে বড় চোর বাংলার বুকে কেউ আছে নাকি? গোটা বাংলার বুকে সমস্ত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, সমস্ত শিল্প তাড়িয়েছে। আসলে পাবলিক ডোমেনে হ্যারাস করতে হবে। রাজনৈতিকভাবে বিরোধিতা করছে, রাজনৈতিকভাবে এটে উঠতে পারছে না, তার জন্য পাবলিক ডোমেনে মানুষের চোখে জনসমক্ষে হেয় করতে হবে। এই রাজনীতিতে নেমেছে বিজেপি। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, কলকাতা পৌরসংস্থার কাউন্সিলর, তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপদা, হাউতে স্বাগত। নমস্কার। সুজন চক্রবর্তীকে আমরা একটি প্রশ্ন করেছিলাম একটি প্রেস কনফারেন্সে গিয়ে যে সুজনদা, আপনার নাম সারদায় পাওয়া যাচ্ছে, এটি অরূপ চক্রবর্তী অভিযোগ করেছিল। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, তিনি কিন্তু প্রসঙ্গ এড়িয়ে গিয়ে চটে গিয়ে প্রায় বললেন আপনাকে 1.5 পয়সার নেতা। আপনি কি বলবেন? না, প্রথম কথা, সুজনদাকে আমি আমাদের এই অঞ্চলের তিনি বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন। সুজন আমার থেকে বয়সে সিনিয়র। আর সুজনদার নাম সারদা কেসে এসছে এটা তো আমি বলিনি, এটা সুদীপ্ত সেন স্বয়ং চিঠিতে যাদের নাম লিখেছিলেন তাদের মধ্যে সুজন চক্রবর্তীর নাম রয়েছে। তাই এটা আমি বলেছি আলাদা করে নয়। তো তাতে উনি চটে গেছেন। মানুষ চটে কখন যায়? যখন তার গায়ে লাগে। গায়ে কখন লাগে? যখন কোনো আক্রমণ হয়, সেই আক্রমণের সত্যতা থাকলে, তার স্বাভাবিকভাবেই উত্তর না থাকলে গায়ে লাগতে পারে। সুজনদা আমাকে হঠাৎ করে 1.5 পয়সার নেতা বলেছেন। আমি নেতা নই সুজনদা, আমি একদম তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, এবং আমি খুব গর্বিত তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসেবে। কিন্তু তাতেও সুজনদা আমাকে 1.5 পয়সা ভ্যালু দিয়েছে। বাংলার মানুষ সুজনদাকে 1.5 পয়সা ভ্যালুও দেয়নি, 0 পয়সায় নামিয়ে এনেছে। তার জন্য ওনার গাত্রদাহ হতে পারে, ওনার গাত্রদাহ নিয়ে উনি থাকুন। আর সুজনদা সারদায় অভিযুক্ত, এই কথা আমরা বলছি না। সুদীপ্ত সেন তার চিঠিতে যাদের নাম লিখেছিলেন তার মধ্যে সুজনবাবুর নাম রয়েছে। বেশ, প্রসঙ্গত যে আরেকটি বিষয়, এখন তৃণমূলের নেতা মন্ত্রী একজন বিজেপি বিধায়কের বাড়িতেও ইডি সিবিআই হানা দিচ্ছে। বিষয়টা কি এরকম হচ্ছে যে জড়িয়ে যাচ্ছে রাজনীতি দুর্নীতির সঙ্গে? না, দেখুন, রাজনীতি দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে বললে সরলীকরণ করা হবে। এখানে এজেন্সি জড়িয়ে যাচ্ছে রাজনীতির সাথে। আসল বিষয়টা এটাই। এই যে ধরুন, বিভিন্ন জায়গায় দুর্নীতি প্রসঙ্গে ইডির হানা হচ্ছে, সিবিআইয়ের হানা হচ্ছে, এজেন্সির হানা। আচ্ছা বলুন, ওই পুরসভার তদন্ত নিয়ে ইডি কাজ করছে। আমরা দেখলাম ফিরহাদ হাকিমের বাড়িতে পুরসভার দুর্নীতি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, এজেন্সিরা তারা সকাল থেকে হই হই রবে নেমে পড়লেন। কখন? যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন। কি পাওয়া গেল? 9 ঘন্টা জেরা করে কিচ্ছু পাওয়া যায়নি। খালি হাতে ফিরতে হলো। বলা হলো তারা কিছু প্যান কার্ডের নথি নিয়েছেন, কি সম্পত্তির নথি সেগুলো নিয়েছেন। আরে সেগুলো তো ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দেওয়া আছে। ইলেকশন কমিশনে যখন ফিরহাদ হাকিম বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন, তার হলফনামা, এফিডেভিট, সেটা পাবলিক ডোমেন, পোর্টালে গেলে সবাই দেখতে পাবে। তার জন্য 9 ঘন্টা জেরার নামে নাটক করার কি প্রয়োজন ছিল? আসলে পাবলিক ডোমেনে হ্যারাস করতে হবে। রাজনৈতিকভাবে বিরোধিতা করছে, রাজনৈতিকভাবে এটে উঠতে পারছে না, তার জন্য পাবলিক ডোমেনে মানুষের চোখে জনসমক্ষে হেয় করতে হবে। এই রাজনীতিতে নেমেছে বিজেপি। আচ্ছা বলুন, যদি পুরসভায় দুর্নীতি নিয়ে এখানে এজেন্সি তারা তদন্ত করতে পারে, নিশ্চয়ই তদন্ত কেউ করতেই পারে চাইলে। প্রত্যেক পুরসভার কিছু লিমিটেশন থাকে। কাঁথি পুরসভা, যার এখতিয়ারে নেই 4 তলার বেশি বিল্ডিং প্ল্যান স্যাংশন দেওয়ার। কাঁথি মিউনিসিপ্যালিটির, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখতিয়ার নেই 4 তলার বেশি বিল্ডিং প্ল্যান স্যাংশন দেওয়ার। আপনাদের দর্শকরা ভালো করে শুনে রাখুন। কাঁথি পুরসভা প্রমিস করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল সারদা গ্রুপকে 22 তলার টাওয়ার স্যাংশন করে দেবে। 4 তলার বেশি যাদের স্যাংশন দেওয়ার অথরিটি নেই, তারা 22 তলা স্যাংশন করবে, বিশাল প্রজেক্ট, অট্টালিকা বানাবে। সেই প্রতিশ্রুতি দিয়ে 50 কোটি টাকা ক্যাশে এবং ব্যাংক ড্রাফট, কাঁথি পুরসভার নামে ব্যাংক ড্রাফট, ডকুমেন্টেড নথি, যেই নথি আমরা ইতিমধ্যে আদালতে জমা দিয়েছি, ব্যাংক ড্রাফট, 2টি ড্রাফট এবং ক্যাশ মিলিয়ে 50 কোটি টাকা। কারা ছিল চেয়ারপারসন? অধিকারী ব্রাদার্স। তাহলে কেন কাঁথি পুরসভার দুর্নীতি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইকোনমিক অফেন্স হয়েছে, সেখানে কেন তদন্ত করবে না? পরিষ্কার বোঝা যায় যে বিজেপি যেখানে চাইবে সেখানে তদন্তের নামে রাজনৈতিক আক্রমণ হবে। আর বিজেপি যখন বলবে চুপ করে থাকতে, তখন সেখানে এজেন্সি
চুপ করে বসে থাকবে। এই রাজনৈতিক ভণ্ডামি দ্বিচারিতা সারা ভারতবর্ষের মানুষ দেখছে। ওরা যাদেরকে চোর বলেছে, যখন ওদের দল জয়েন করেছে, চোরেরা সব ওদের দলের নেতা হয়ে গেছে। শুভেন্দুকে চোর বলেছে, শুভেন্দু লিডার অফ অপোজিশন হয়ে গেছে। হেমন্ত বিশ্ব শর্মা আসামে বলেছিল 800 কোটি টাকা চুরি করেছে, আসামের বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গেছে। নারায়ণ রানে কেন্দ্রের মন্ত্রী বলেছিল 300 কোটি টাকা চুরি করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল মহারাষ্ট্রের কংগ্রেসের নেতা, শিবসেনার নেতা ছিল, এখন বিজেপির নেতা হয়ে কেন্দ্রের মন্ত্রিসভার সদস্য হয়েছে। নিশীথ প্রামাণিককে বলেছিল চোর, স্মাগলিং করেছে, মহিলা অপহরণ করেছে, শিশু অপহরণ করেছে, ইডি নোটিশ দিয়েছিল। আজকে নিশীথ প্রামাণিক ইডি আর সিবিআই দণ্ডমুণ্ডের কর্তা, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হয়ে গেছে। কদিন আগে মহারাষ্ট্রের অজিত পাওয়ার, শরদ পাওয়ারের ভাইপো বলেছিল সবচেয়ে বড় চোর, চিনি কলের দুর্নীতিতে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, ওকে যদি জেলের ঘানি না টানাই, বিজেপির নেতা দেবেন্দ্র ফডনবিস উপমুখ্যমন্ত্রী বলেছিল আমি ওকে জেলের ঘানি না টানানো পর্যন্ত আমি শান্তির ঘুম ঘুমাবো না। আজকে দেবেন্দ্র ফডনবিস উপমুখ্যমন্ত্রী, অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী। যাদের বিজেপি চোর বলেছে, যখন ওদের দলে চলে গেছে, ওরা দুহাত তুলে বরণ করে শুধু নেতা করেছে তাই না, পুরনো নেতাদের মাথার উপর ওই চোরগুলো নেতাগুলোকে বসিয়ে রেখেছে। চোর আমরা বলছি না, বিজেপি বলেছিল এদেরকে চোর। এইটাই হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। ওরা রাজনৈতিকভাবে পেরে উঠছে না, এজেন্সিকে লেলিয়ে দিয়ে রাজনীতি করছে। ওদের রাজনৈতিক কর্মী নেই, ওদের রাজনৈতিক কর্মী এখন হচ্ছে ইডি, সিবিআই, এনআইএ আর ইনকাম ট্যাক্স। শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ যখন উঠল, এই শুভেন্দু অধিকারী যেদিন এখান থেকে দিল্লি যাত্রা হয়, বাসে ট্রেন দেওয়া হয়নি ওই 100 দিনের বঞ্চনার যে অভিযোগ নিয়ে, 100 দিনের কাজের টাকা দাবিতে, তো শুভেন্দু অধিকারী এখানে ছিলেন। একেবারে গান্ধী মূর্তির পাদদেশে মহিলা মোর্চার বিজেপির পক্ষ থেকে একটি ধর্ণা মঞ্চ করা হয়েছিল, সেখানে ধর্ণা দেওয়া হয়েছে এবং শুভেন্দু অধিকারী এসে বলেছেন আগে টাকার হিসাব দিন, তারপরে টাকা নিন। না, হিসেব দিন, টাকা নিন। আসলে শুভেন্দু হচ্ছে মুশকিলটা কি, নিজে বাংলার মানুষকে অশিক্ষিত ভাবে, তো ও নিজে মনরেগার ডেটাটাই পড়েনি। মনরেগার ডেটা বলছে ভারতবর্ষের বুকে অন অ্যান অ্যাভারেজ 32% জব কার্ড ক্যান্সেল হচ্ছে রাজ্যগুলোর হিসেবে। 32%, মানে 100 জন থাকলে 32 জনের জব কার্ড ক্যান্সেল হচ্ছে সারা ভারতবর্ষে অ্যাভারেজে। সেখানে পশ্চিমবঙ্গে জব কার্ড ক্যান্সেল হচ্ছে কত জানেন? মাত্র 22%। ন্যাশনাল অ্যাভারেজের থেকেও কম জব কার্ড ক্যান্সেল হয়েছে। ওদের রাজ্য গুজরাট 37% জব কার্ড ক্যান্সেল হয়েছে, গুজরাটের টাকা আটকেছে। সারা ভারতে সবচেয়ে বেশি জব কার্ড ক্যান্সেল হয়েছে মধ্যপ্রদেশে, 53% জব কার্ড ক্যান্সেল হয়েছে শুধু গত বছর। এটা হচ্ছে 2022 ফিনান্সিয়াল ইয়ারের কথা বলছি। আর এই 22-23-এর ঘটনা, শুধুমাত্র উত্তরপ্রদেশে জব কার্ড ক্যান্সেল হয়েছে প্রায় 47 লক্ষ। উত্তরপ্রদেশে 1 টাকা আটকে রেখেছে। পশ্চিমবঙ্গে তার অর্ধেক জব কার্ডও ক্যান্সেল হয়নি। পশ্চিমবঙ্গের টাকা আটকে রেখেছে, উত্তরপ্রদেশের টাকা আটকে রাখেনি। এরা নিজের জাতির সাথে বেইমানি করে। গুজরাটের কিন্তু বিরোধী দল কংগ্রেস, কংগ্রেসের কোনো লেটা চিঠি লিখছে না যে গুজরাটের টাকা আটকে দেওয়া হোক। তার কারণ ওখানে গরিব মানুষের হকের টাকা। কোনো দল, কোনো নেতা তার নিজের জাতির সাথে এরকম বেইমানি করতে পারে, শুভেন্দু অধিকারী না থাকলে ভারতবর্ষের মানুষ জানতো না। আজকে দেখবেন কোনো মুসলমান পরিবারে সন্তান জন্মালে তার নাম মির্জাফর রাখে না, আগামী দিন বাংলায় কোনো সন্তান জন্মালে তার নাম শুভেন্দু রাখবে না বাংলার মায়েরা। কিন্তু ইউটিলিটি সার্টিফিকেটের ক্ষেত্রেও তো ইউটিলিটি সার্টিফিকেট তো এখান থেকে দেওয়া হয়নি, রাজ্য সরকার থেকে যেটা কেন্দ্রকে দিলে তারপর টাকাটা পাস হয়, সেইটাও তো বলছে যে দেওয়া হয়। মনরেগার পোর্টালের ডেটা বলছে, আমি আপনাকে সরকারি তথ্য বলছি, 21,75,000 যে শ্রমিকদের কথা আমরা বারবার বলছি। আপনি, আমাদের দুটো প্রশ্ন, এক হচ্ছে 21,75,000 শ্রমিক তারা কাজ করেছে কি করেনি, হ্যাঁ কি না, সেই ডেটা তো মনরেগাতে রয়েছে। শ্রম দিবসের সংখ্যা, তাদের কর্মদিবসের সংখ্যা, তাদের ম্যান আওয়ার কতক্ষণ কাজ করেছে তার সংখ্যা, তাদের জব কার্ড নাম্বার, সমস্ত কিছু রয়েছে। তারা কাজ করেছে কি করেনি, হ্যাঁ কি না। আমার কাছে এই মুহূর্তে একটা তথ্য এলো, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সিভি আনন্দ বোসের অফিস থেকে এসছে অভিষেক ব্যানার্জির কাছে। ডিয়ার শ্রী অভিষেক ব্যানার্জি, উইথ রেফারেন্স টু দ্য মেমোরেন্ডাম সাবমিটেড টু মি অন 9/10/2023, অর্থাৎ গতকাল রাজভবনে যে মেমোরেন্ডাম ডেপুটেশন দেওয়া হয়েছে, দ্য ম্যাটার ইজ টেকেন আপ উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। রাজ্যপাল আজকে গিয়েছিলেন ভারত সরকারের সাথে কথা বলতে এবং তিনি সেই মেমোরেন্ডাম জমা দিয়েছেন। আমরা শুভবুদ্ধির উপর আশা রাখছি, রাজনৈতিক শিষ্টাচারের উপর আশা রাখছি। আশা করব গরিব মানুষগুলো তাদের হকের টাকা পাবে। আজকে যদি ইউসি জমা নাই হয়ে থাকে তাহলে আপনি এফআইআর করেননি কেন? যদি দুর্নীতি হয়ে থাকে এফআইআর করার ক্ষমতা হয়নি কেন? এবং গতকালকে কলকাতা হাইকোর্ট কি বলেছে সেটা ভুলে যাবেন না। বলছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি পরিষ্কারভাবে বলেছেন যে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তার বিরুদ্ধে তদন্ত হোক না, ওয়েলকাম করছি তো তদন্তকে,
কিন্তু যদি 10 জনের মধ্যে 3 জন 4 জনও দুর্নীতি করে থাকে, বাকি 5 জন 6 জন বা একজন মানুষও যদি দুর্নীতি না করে থাকে, সে তো কাজ করেছে। কোনো মানুষকে বেকার খাটানো যায় না 2 বছর ধরে। এবং এটা আমরা বলছি না, মনরেগার আইন বলছে, সেকশন 26 মনরেগা অ্যাক্ট 2006 পার্লামেন্টে পাস হওয়া আইন, আর্টিকেল 26 ক্লজ নাম্বার 29 বলছে অ্যাকাউন্ট ক্লোজারের 15 দিন পর থেকে যদি সে টাকা না পায় তাহলে তাকে সুদ সহ টাকা ফেরত দিতে হবে। 0.05% সুদ, অর্থাৎ মাসে 1.5% সুদ, বছরে 18% সুদ, 2 বছর পেরিয়ে গেছে 36% সুদ সহ টাকা ফেরত দিতে হবে। যেই টাকা গরিব মানুষের হকের টাকা আটকে রেখেছে এরা। ওরা বলুক না এরা কাজ করেনি, যেটা দিক যে এরা কাজ করেনি, কাজ করলে তাহলে টাকা দাওনি কেন? রাজ্যপাল তো সেই দাবিকেই মান্যতা দিয়েছেন অবশেষে বাধ্য হয়ে। আরও একটি প্রসঙ্গ যেটা নিয়ে সিপিআইএম বলেছে, বামফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, যখন প্রেস কনফারেন্স করছিলেন ববি হাকিম ওই জেরার পরে, তল্লাশির পরে, যে আমি কি চোর, সুজনদা আমাকে চেনেন, বিকাশদা আমাকে চেনেন, দীর্ঘদিন ধরে আমাকে চেনেন, আমি সেই চেয়ারটায় বসি যেখানে সুভাষচন্দ্র বসে গেছেন। তাহলে সিপিআইএম এখন বলছে যে সততার সার্টিফিকেট কি তাহলে আমাদেরকে সামনে রেখে তৃণমূলকে নিতে হচ্ছে? বিষয়টা কি এরকম? সিপিএমের সততা সার্টিফিকেট ওই গত সপ্তাহে কেরালায় সিপিএমের নেতা ভি অরবিন্দ কৃষ্ণন সিবিআই অ্যারেস্ট করেছে ত্রিশূর কোঅপারেটিভ ব্যাংক থেকে, কেরালায় সমবায় ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তছরূপের অভিযোগে। সিপিএমের সততার অভিযোগ, এই সার্টিফিকেট আমাদের লাগবে না। সিপিএম কেমন সৎ সেটা আমরা দেখেছি তো। এই যে বিরিয়ানির প্যাকেটে সোনা পাচার মামলা, বিজয়ন প্রাইম অ্যাকিউজ সিপিএমের মুখ্যমন্ত্রী, সেই মামলা যাতে ওপেন না হয় তার জন্য তদবির করতে কেরালার চিফ সেক্রেটারিকে দৌড়তে হয়েছে। মামলা যাতে কেরালার বেঞ্চ থেকে কর্ণাটকের বেঞ্চে সরে না যায়। কেন ভয় কিসের? এখানে যদি আমরা মামলা আটকানোর জন্য স্টে অর্ডার বের করার জন্য যদি আমরা যাই, আমরা জানি রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। তখন তৃণমূল চুরি করেছে তাই মামলা আটকাতে ভয় পাচ্ছে। তাহলে তুমি ভাইকে মামলা আটকাতে ভয় পাচ্ছ কেন? তোমার কেরালার সরকার মামলা আটকানোর জন্য সুপ্রিম কোর্টে কেন দৌড়চ্ছে? কে সততার প্রতিমূর্তি সেটা বাংলার মানুষ জানে। সিপিএমের আমলে 34 বছরের শাসনকালে পাড়ায় পাড়ায় কারা স্কুলের চাকরি পেয়েছিল। সিপিএমের লোকাল কমিটির বাড়ির কমরেডদের সমস্ত ঘরের বোনেরা বউরা সমস্ত পাড়ার লোকাল স্কুলে চাকরি পেয়েছে। বাংলার মানুষ ভুলে গেছে 97 সালের আগে এসএসসি হয়েছে নাকি? সমস্ত পাড়া স্কুলগুলো ম্যানেজিং কমিটি কারা ছিল, কারা স্কুলে রিক্রুট করেছে, আজকে তাদের থেকে শুনতে হবে সততার সার্টিফিকেট। এই যে সুজনবাবু এত বড় বড় কথা আমাকে 1.5 পয়সার নেতা বললেন, ওনার স্ত্রী কোন ইন্টারভিউ দিয়ে কোন মেরিট লিস্টের বেসিসে উনি চাকরি পেয়েছেন এন্ড্রুস কলেজে? উনি তো বলেছে কলেজের পরীক্ষায় উনি প্রথম হয়েছে। কলেজে সে পরীক্ষার রেজাল্টটা দেখান না। উনি যদি প্রথম হয়ে থাকেন ওনার কাছে তো রেজাল্টটা থাকবে, পরীক্ষাটা কজন দিয়েছিল সে দেখান না। উনি যে কজন পরীক্ষা দিয়েছেন, উনি যে প্রথম হয়েছেন মার্কশিটটা দেখান না, পরীক্ষাটা কবে নিয়েছিল সেটা দেখান। আমরা তো এখানেই বলছি যে প্রতিটা স্তরে দুর্নীতি করেছে সিপিএমের। এমন কোনো নেতা নেই, কুচো নেতা নেই যার বাড়ির পরিবার পরিজন কেউ না কেউ স্কুলে চাকরি পেয়েছে। এদের থেকে সততার সার্টিফিকেট। তুমি মহারাজ সাধু বলে আজ আমি আর চোর বটে। সিপিএমের থেকে বড় চোর বাংলার বুকে কেউ আছে নাকি? গোটা বাংলার বুকে সমস্ত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, সমস্ত শিল্প তাড়িয়েছে। এই যে যাদবপুর বিধানসভা একটার পর একটা ইন্ডাস্ট্রি ছিল, সমস্ত ইন্ডাস্ট্রি তুলে প্রমোটিং করেছে। আর বিকাশ ভট্টাচার্য এত বড় বড় জ্ঞানের বাণী দিচ্ছে। এই যে যাদবপুর বিধানসভায় যখন রাজা এসসি মল্লিক রোড সম্প্রসারণ হয়, আমি অন ক্যামেরা বলছি, বিকাশবাবু কলকাতার মেয়র, গণ উদ্যোগ সমিতি তৈরি হয়েছিল মাথার উপর বিকাশবাবুকে রেখে। বুদ্ধদেব ভট্টাচার্য তখন যাদবপুরের এমএলএ মুখ্যমন্ত্রী, বুদ্ধবাবু বিকাশবাবু মাথার উপর ছিলেন। গণ উদ্যোগ বাজার ব্যবসায়ী সমিতি সম্প্রসারণ হবে বলে রাস্তা চওড়া হলো। এখানে ডাবর কোম্পানির জমির পাশে জমিতে প্রমোটিং হলো। G+4 স্যাংশন, বিকাশবাবু মেয়র, G+7 বিল্ডিং তৈরি হলো। এখনও গণ উদ্যোগ বাজার ব্যবসায়ী সমিতির নামে ইলেকট্রিক বিল আসে, সেখানে প্রাইভেট নার্সিংহোম চলছে যেখানে বাজার ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার কথা। নট অনলি দ্যাট, সেই বিল্ডিং তৈরি হচ্ছে কলকাতা পুরসভার মানুষের ট্যাক্সের টাকায়। ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার জন্য কলকাতার মানুষের ট্যাক্সের টাকায় তৈরি হওয়া বিল্ডিংয়ে প্রাইভেট নার্সিংহোম চলছে। তারা জ্ঞানের বাণী শোনাবে? বিকাশবাবু একটা মামলা করুন না, সব কথায় তো আরটিআই করেন। বিকাশবাবু একটা আরটিআই করুন না যে ওই প্রাইভেট নার্সিংহোম কী করে চলছে, মালিকানা কী করে হ্যান্ড ট্রান্সফার হয় গণ উদ্যোগ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ও তাদের হাতে। মামলা করবেন বিকাশবাবু? ওপেন চ্যালেঞ্জ করছি কি করে ব্যবসায়ী সমিতির পুনর্বাসনের জন্য সেখানে ঘরের স্যাংশন দিল কলকাতা পুরসভা, ব্যবসায়ী সমিতির বদলে সেখানে একটা প্রাইভেট নার্সিংহোম তৈরি হলো কি করে? এবং জেনে রাখুন
তার পরবর্তীকালে সেখানে ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া যায়নি বলে সেই ব্যবসায়ীদের দোকান করে দিয়েছিল কলকাতা পুরসভা মেয়র ফান্ড দিয়ে, বিকাশ ভট্টাচার্যের মেয়র ফান্ড দিয়ে, মানে কলকাতার মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আলাদা করে ব্যবসায়ীদের দোকান করে দিতে হয়েছিল, কারণ ওখানে অলরেডি প্রাইভেট নার্সিংহোমকে বিক্রি করে দিয়েছে সিপিএমের নেতারা। ওপেন চ্যালেঞ্জ করছি তো, বিকাশবাবু আরটিআই করুন না, বিকাশবাবু তো নিজে মেয়র ছিলেন, অস্বীকার করতে পারেন? এরা মুখে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলবে আর আমাদের জ্ঞানের বাণী শুনতে হবে। এই টালিগঞ্জে যেখানে বসে আছেন, টালিগঞ্জ আইটিআই এর সরকারি জমি, এরা বেসরকারিকরণের বিরুদ্ধে কথা বলে। ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট প্রাইভেট ট্রাস্টি বোর্ড, প্রশান্ত সুর তাকে সামনে রেখে ট্রাস্টি বোর্ড করে প্রাইভেট বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ লাখ লাখ টাকা দিয়ে ছাত্রছাত্রীদের পড়তে হচ্ছে, সেই কলেজের প্রফিটের টাকা কারা পাচ্ছে? সরকারি জমিতে 1 টাকার বিনিময়ে প্রাইভেট কলেজ করে সেই প্রাইভেট কলেজ থেকে লাখ লাখ টাকা কামাচ্ছে সিপিএমের দলের নেতার বাড়ি পরিবার পরিজনের লোকেরা, আর এরা মুখে বড় বড় নীতি আদর্শের কথা শোনাবে। নিরঞ্জন সদন, কেএমডি এর পয়সায় তৈরি হওয়া, কলকাতা পুরসভার পয়সায় তৈরি হওয়া হল, রিফিউজি রিহ্যাবিলিটেশনের জমি, নিরঞ্জন সদনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুজন চক্রবর্তী বসে রয়েছে, নিরঞ্জন সদনের টাকা কারা পাচ্ছে? সরকারের জমিতে তৈরি হওয়া হল, সরকারি পয়সায় তৈরি হওয়া হল, টাকা পাচ্ছে সিপিএমের মাতব্বররা। এরা জ্ঞানের কথা শোনাবে, এরা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা শোনাবে। ওপেন চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুক যদি একটা মিথ্যা তথ্য দিয়ে থাকি। নিরঞ্জন সদন সরকারি জমিতে আরআর ডিপার্টমেন্টের জমিতে তৈরি হওয়া হল, যেই হল তৈরি করেছে কেএমডি এবং কলকাতা পুরসভার অর্থ সহযোগিতায়, সেই হল চলছে প্রাইভেট ট্রাস্টি, যেই ট্রাস্টির মাথায় সুজনবাবু নিজে বসে রয়েছে। কোন অধিকারে বসে থাকে সুজনবাবু? সেই হলের টাকা কারা পাচ্ছে? কেন সেই হল কলকাতা পুরসভা বা সরকারি সংস্থার মেনটেন্যান্সে থাকবে না? কেন সেই হল কলকাতা পুরসভা বা সরকারি সংস্থা চালাবে না? উত্তর আছে সুজনবাবুর কাছে, উত্তর আছে। যারা বেসরকারিকরণের বিরুদ্ধে কথা বলে তারা আইটিআই সরকারি জমি 1 টাকার বিনিময়ে বিঘার পর বিঘা জমি দিয়ে সিআইএম তৈরি করেছে, ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, সেই জমিতে লাখ লাখ টাকা দিয়ে ক্যাপিটেশন ফি দিয়ে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হচ্ছে, আর তার টাকা যাচ্ছে প্রশান্ত সুরের বাড়ি তাদের নেতাদের পরিবার পরিজনদের কাছে, যার জন্য সিপিএমের একজন নেতাকে কদিন আগে দেখলাম আবার সাসপেন্ড করতে হয়েছে ওই টাকার হিসাব বখরার গরমিল হয়েছে বলে। বখরার গরমিল হয়েছে বলে টালিগঞ্জ জোনাল কমিটির দাপুটে নেতা এবং বেহালার একজন নেতাকে সাসপেন্ড করতে হয়েছে। আবার সাসপেন্ড করার পর দিন দেখলাম গণশক্তি তাদের বিজ্ঞাপন নিয়ে নিচ্ছে। এদের থেকে নীতি আদর্শের বুলি শুনতে হবে। রাজা এসটি মল্লিক রোড সম্প্রসারণ, গণ উদ্যোগ বাজার ব্যবসায়ী সমিতি, তাদের জন্য দোকানঘর তৈরি করার জমিতে নার্সিংহোম হয়ে যাচ্ছে। কত কোটি টাকার কাটমানি খাওয়া হচ্ছে? বিকাশবাবু জবাব দেবেন না? তখন তো আপনি মেয়র ছিলেন। পরবর্তীকালে সেই ব্যবসায়ীদের জন্য আবার আলাদা করে মেয়র ফান্ড দিয়ে দোকান তৈরি করেছেন। কর্পোরেশনে মানুষের ট্যাক্সের টাকা দিয়ে সিপিএম প্রাইভেট নার্সিংহোম তৈরি করিয়ে দিয়ে সেই নার্সিংহোম বিক্রি করে দিচ্ছে। এরা মুখে জ্ঞানের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছে, যদি একটা মিথ্যা কথা বলে থেকে আমার বিরুদ্ধে মামলা করুক। একেবারে রাজনৈতিক বক্তব্যের বাইরে যে মানবিক একটা বক্তব্য, আমার প্রায় শেষ প্রশ্ন, মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল যে লড়াইটা, কামদুনির লড়াই, সে লড়াইয়ে একটা রায় বেরিয়েছিল। সেই রায়ে তারা খুশি নয়, রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনকেই কিন্তু তারা দায়ী করছে যে তাদের গাফিলতির জন্য, গড়িমসির জন্য আজকে ছাড় পেয়ে গেল 4 জন অপরাধী। দেখুন, রাজ্য সরকার, প্রথম কথা, রাজ্য সরকার চার্জশিট দিয়েছিল বলেই এরা এতদিন জেলে ছিল। এবার লোয়ার কোর্টের রায়ে 2 জনের ফাঁসির হয়েছিল, আদেশ হয়েছিল, এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এইবার কোর্টের বিচারপতির রায় আমার পছন্দ হলে তখন বিচারপতি দারুণ, আবার বিচারপতির রায় পছন্দ না হলে বিচারপতি খারাপ বা রাজ্য সরকারের দোষ। এইটা সঠিক রাজনীতি হচ্ছে না। এবং আপনি জানেন ইতিমধ্যেই রাজ্য সরকার সাথে সাথে তৎপরতার সাথে সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের মতো আইনজীবীকে নিযুক্ত করেছে যাতে তারা কোনোভাবেই রেয়াত না পায়। সেইখানে দাঁড়িয়ে মৌসুমী কয়াল যাদের নাম বলেন, দেখুন তারা কামদুনিতে আন্দোলন করেছেন, তাদের প্রতি আন্দোলনের প্রতি নিশ্চিতভাবে আমাদের শ্রদ্ধা রয়েছে এবং আমরাও সকলে চাই দোষীরা শাস্তি পাক। কিন্তু গতকালকে একটা ছবি দেখলাম, ভাইরাল হয়েছে, মৌসুমী কয়াল গতকালকে বিজেপির প্রতিনিধি দলের সাথে মিটিং করেছেন আলাদা করে, কি করে কামদুনিতে নতুন করে সরকার বিরোধী আন্দোলন তৈরি করা যায়। সরকার বিরোধী আন্দোলন তৈরি করতে গেলে যে কেউ করতেই পারে, সেটা তার গণতান্ত্রিক অধিকার। বিজেপির প্রতিনিধি দল শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পান্ডার সাথে বসে তিনি প্রাইভেট রুদ্ধদ্বার কক্ষে মিটিং করছেন। তো
তো স্বাভাবিকভাবেই মানুষ তো এই প্রশ্নটাও করবে যে উনি বিজেপির পেরোল থেকে মিটিংটা করছেন না কোনো পার্টির পেরোল থেকে মিটিংটা করছেন। এর আগেও আমরা দেখেছি তিনি সিপিএমের সাথেও মিটিং করেছেন, বিজেপির সাথেও মিটিং করেছেন। তো উনি পরিষ্কার করে বলুন, যদি উনি রাজনীতি করতে চান রাজনীতি করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু রাজনীতি করলে প্রকাশ্যে এসে রাজনীতি করুন। আমরা সরকারভাবে চাইছি কামদুনির দোষীরা কঠোরভাবে শাস্তি পাক, তার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে, কপিল সিব্বলের মতো আইনজীবীকে নিযুক্ত করেছে, সুপ্রিম কোর্ট এটা নিয়ে রাজ্য সরকার নিজে মুভ করছে যাতে কোনোভাবেই অপরাধীরা রেয়াত না পায়। অপরাধীরা রেয়াত পাবে না। এটা তো উত্তরপ্রদেশ নয়, এটা উত্তরপ্রদেশ গুজরাট নয় যে যেখান থেকে রেপিস্টরা বেরোলে পর বিজেপি আরএসএস তাদের মালা দিয়ে সম্বর্ধনা দিয়ে বলবে যে আপনারা ব্রাহ্মণ সদ্গুণের অধিকারী, আপনারা রেপ করতে পারেন না, আপনাদের মালা দিয়ে বরণ করছি। এটা গুজরাট হবে না, এখানে অপরাধীরা জেলের পেছনেই থাকবে। না, কালকেই মৌসুমী কয়ালের যে ইন্টারভিউ আমাদের প্রকাশ করা হয়েছে সেখানে সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে রাজ্য সরকারের যে মামলা সুপ্রিম কোর্টে তারা তাদের মতন করতেই পারে, কিন্তু আমরা আমাদের মতন করে আলাদা পিটিশন করব, সেই নিয়ে আমাদের রাজ্য সরকারের আইন এবং তার প্রশাসনিক ব্যবস্থার উপরে কোনো ভরসা নেই। না, সেটা দেখুন ভরসা আছে কি নেই সেটা তো তার ব্যক্তিগত চয়েস, কিন্তু আমি বলছি, আমি শঙ্কুদেব পান্ডা গতকাল এটা ছবিটা পোস্ট করেছেন, বিজেপির সমস্ত নেতৃত্বের সাথে রুদ্ধদ্বার কক্ষে মিটিং করছেন শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পান্ডার সাথে মৌসুমী কয়াল। আমি আপনার ক্যামেরার পার্সনকে বলবো যদি সম্ভব হয় জুম করেও দেখাতে পারেন শঙ্কুদেব পান্ডার পোস্ট, এটা গতকালকের। এই দেখুন, তো উনি করতে পারেন, ওনার সেই গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু বিজেপির পেরোলে থাকা নেতারা যেরকমভাবে কথা বলছেন, আমি জানি মৌসুমী কয়াল একজন প্রতিবাদী চরিত্র, উনি প্রতিবাদী চরিত্র হিসাবে নিশ্চয়ই ওনার সেই জায়গাটা সম্মানের জায়গা, আমরা চাই ওনার সেই জায়গা আপনি প্রতিবাদ করুন, কিন্তু দয়া করে কোনো পার্টির পেরোলে গিয়ে প্রতিবাদটা করবেন না, তাহলে মানুষ সেই প্রতিবাদটার যে বিশ্বাসের জায়গাটা সেটা বোধহয় কোথাও খর্ব হয় না। ওই সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু আজকে দুপুরবেলা 3টের সময় ধর্মতলার বিদ্যুৎ ভবন থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত একটা প্রতিবাদী মিছিল এই রায়ের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, সমস্তটার বিরুদ্ধে কিন্তু একটা পথে নাম। সংগ্রামী যৌথ মঞ্চ পথে নামতেই পারে, আমি তো বলছি সংগ্রামী যৌথ, দেখুন আমাদের অঞ্চলে যদি এরকম ঘটনা ঘটে খুব স্বাভাবিকভাবে আমাদেরও একটা রাগ থাকবে, খারাপ লাগা থাকবে, গণতান্ত্রিক অধিকার সবার আছে, কেন নামবেন না, নিশ্চয়ই নামবেন, কিন্তু দয়া করে কোনো পার্টির কথায় পার্টির দ্বারা পরিচালিত হয়ে করলে পরে তাহলে বোধহয় আন্দোলনের সেই জায়গাটা ছোট হয়ে গিয়ে পার্টির এজেন্ডাটা বড় হয়ে যায়। আমি আশা রাখবো যারা কামদুনির প্রতিবাদ করছেন তারাও চাইছেন অপরাধীরা শাস্তি পাক, রাজ্য সরকারও চাইছে অপরাধীরা শাস্তি পাক, তার জন্য সর্বোচ্চ জায়গায় যা যা করণীয় মমতা ব্যানার্জির সরকার করছে।